অনেক দিন আগের কথা। সিমলা নামের একটি ছোট্ট গ্রামে রহিম নামের একটি গরিব লোক বাস করত। রহিম তার ছোট্ট ভাঙাচোরা কুটিরে তার বউ এবং একটি মেয়েকে নিয়ে সংসার চালাতো। এছাড়া রহিমের একটি সাদা গাভীও ছিল। এবছর রহিম তার একটি জমিতে তরমুজের ভালো ফলন পেয়েছে, কিন্তু অপর একটি জমিতে সে সবেমাত্র চাষবাসের কাজ শুরু করেছে। কিরে রহিম, শুনলাম তুই নাকি তরমুজ চাষ করেছিস, তাই তোর ক্ষেতের তরমুজ দেখতে আসলাম। হ্যাঁ ভাই, এবছর আমার ক্ষেতে তরমুজ লাগিয়েছি, এখন বিক্রি করতে হবে। এবার গ্রামের সবার থেকেই তরমুজ আমি কিনেছি, বুঝেছিস? তাই ভাবলাম রহিম যেহেতু তরমুজ লাগিয়েছে ওটাও কিনবো। হ্যাঁ ভাই, আমি আমার এই ক্ষেতের তরমুজগুলো 5,000 টাকা দিয়ে বিক্রি করতে চাই। আরে না না, এবছর তরমুজের দাম খুব কম যাচ্ছে, বুঝেছিস তো? আর তোর ক্ষেতের তরমুজ তো অতটাও ভালো হয়নি, তাই আমি 1500 টাকা দিতে রাজি আছি। ভাই, এত কম দামে তরমুজ বিক্রি করলে তো আমাদের পথের ভিখারি হতে হবে। 1500 টাকা দিয়ে তো ফসলের খরচই উঠবে না, তাহলে মাতবর সাহেবকে কিভাবে টাকা দেব বলুন? আর কিছু টাকা বাড়িয়ে 2000 টাকা দিয়ে নিন। না, আমি আর একটা টাকাও বেশি দিতে পারবো না, আমার লস হয়ে যাবে। এই জেনে 1500 টাকা। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি তাড়াতাড়ি তরমুজগুলো উঠিয়ে নিয়ে যাবেন, আমি এরপর পাট বুনবো এই জমিতে। রহিম তার ক্ষেতের সব তরমুজ ওই লোকটির কাছে মাত্র 1500 টাকা দিয়ে বিক্রি করে দেয়। ইস, আর কাজ করতে পারছি না, গলাটা বড্ড শুকিয়ে গেছে। একটু পানি পেলে গলাটা ভিজিয়ে নিতাম। আশেপাশে তো কোনো জলাশয়ও দেখছি না, মনে হচ্ছে বাড়ি যেতে হবে। এই ভর দুপুরে আর কাজ করতে মন চাচ্ছে না, আজকে সূর্যটা একেবারে আগুন ঝরাচ্ছে। এই কথা বলেই সে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি চলে গেল। রহিম তার ঘরে একটু বিশ্রাম নিচ্ছিল, এমন সময় তার বউ আসলো। কি গো, আজকে মাঠ থেকে এত তাড়াতাড়ি এলে যে? কি আর করবো বউ, এত কড়া রোদে কাজ করতে ভালো লাগছে না, তাছাড়া আজকে মনটাও ভালো নেই, বুঝেছো তো? আজকে খেতে তরমুজের ব্যাপারী এসেছিল। তা কি হলো, কত টাকা বিক্রি করলে তরমুজ? লাভ হয়েছে তো? আরে বউ, লাভ তো দূরে থাক, ফসলের খরচই উঠাতে পারিনি, এখন মতবর সাহেবকে কিভাবে টাকা দেব? তাছাড়া ঘরে তো একমোট চাল ডাল কিছুই নেই, কি খেয়ে বেঁচে থাকবে? আর মেয়েটার জামাগুলো একেবারে ছিঁড়ে গেছে, মেয়েটা তাই নিয়েই ঘুরে বেড়ায়, একটা নতুন জামা কিনে দেওয়ারও সৌভাগ্য হয় না আমাদের। ও রহিম, কোথায় গেলি রে? একটু বেরিয়ে আয় দেখি। তাদের কথার মাঝেই মাতবর সাহেব বাইরে থেকে ডাক দিলেন। মাতবর সাহেবের ডাক শুনে তারা বাইরে চলে গেল। আজ 6টা মাস হয়ে গেল ঋণের টাকাটা নিয়ে এসেছিস, টাকার কথা কি তুই ভুলে গেলি? শুনলাম তরমুজ বিক্রি করেছিস, তাড়াতাড়ি টাকাটা দে আমার। মাতবর সাহেব, আপনার টাকাটা নিয়ে যে ফসল করেছিলাম সেই ফসল বিক্রি করে তার খরচের টাকাই উঠাতে পারিনি। তোর ফসলের টাকা উঠেছে কিনা সেটা আমি জানি না, আমার টাকাটা দে, না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। না না মাতবর সাহেব, দয়া করে এই কথা বলবেন না, আমার এই ভিটেমাটি ছাড়া আর যে কিছুই নেই। এখানে 1500 টাকা আছে, আর 500 টাকা বিকালের মধ্যে আমি দিয়ে আসবো। মাতবর সাহেব রহিমের কাছ থেকে 1500 টাকা নিয়ে চলে গেলেন। এখন কি করব, হাতে তো আর একটা টাকাও নেই, আবার 500 টাকাও বিকালের মধ্যে দিতে হবে মাতবর সাহেবকে। এদিকে বাড়িতে চাল ডালও নেই, কি খেয়ে বেঁচে থাকবো? তুমি কোনো চিন্তা করো না, সৃষ্টিকর্তা কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে রেখেছে। এই কথা বলতেই এই রাজ্যের সেনাপতি এবং একজন প্রহরী রহিমের বাড়িতে হাজির হলো। আমাদেরকে রাজামশাই পাঠিয়েছেন, তুমি নাকি রাজ্যের খাজনা বাকি রেখেছো, তাই রাজামশাই বললেন তাকে তাড়াতাড়ি আমার সামনে হাজির করো। আমাকে মাফ করে দিন সেনাপতি মশাই, আমার হাতে এই মুহূর্তে একটা টাকাও নেই, আমাকে কিছুদিন সময় দিন, আমি ঠিক পরিশোধ করে দেব। ঠিক আছে, তোমাকে 3 দিন সময় দিলাম, কথাটা মনে রেখো, যদি এর কোনো বিপরীত হয় তোমাকে কারাগারে নিয়ে বন্দি করে রেখে দেব। না সেনাপতি মশাই, কোনো বিপরীত হবে না, আমি যত সময়ে টাকা পরিশোধ করব। এবার তো সব বিপদ একসাথে এলো, এখন কি করবে? ভাবছি আমাদের গাভীটা বিক্রি করে দেব, মাতবর সাহেবের টাকাটা যদি না দিতে পারি তাহলে নিশ্চিত বাড়ি থেকে বের করে দেবেন, আর এরপর তো রাজামশাইয়ের খাজনা আছেই। রহিম তার শখের গাভীটাকে বিক্রি করতে নিয়ে গেল। ও রহিম,
এত তাড়াহুড়ো করে গাভীটাকে কোথায় নিয়ে যাচ্ছ? বিক্রি করবে নাকি? আমার একটা গাভী লাগবে, বুঝেছো তো? হ্যাঁ ভাই, গাভীটা বিক্রি করতে হবে, অনেক ধার দেনার মধ্যে পড়েছি। তা কত দাম দেবে? তোমার গাভীটার তেমন একটা স্বাস্থ্য নেই, তাই আমি 1010 টাকা দিতে পারি। এত কম দাম? আর কিছু টাকা বাড়িয়ে গাভীটা নাও, বেশ ভালো জাতে, আমার খুব শখের গাভীটা। না, আমি আর একটা টাকাও দিতে পারবো না। এই যে নাও, এখানে 10,000 টাকা আছে। রহিম বিপদে পড়ে তার গাভীটা মাত্র 10,000 টাকায় লোকটির কাছে বিক্রি করে দেয়। কি গো, কি হলো? গাভীটা কত টাকায় বিক্রি করলে? বিপদে পড়ে সব দিকেই শুধু লোকসান আর লোকসান হচ্ছে, কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। অত বড় একটা গাভী মাত্র 10,000 টাকায় বিক্রি করে এলাম। রহিম সাহেব বাড়িতে আছেন? রহিম সাহেব। তাদের কথার মাঝেই বাইরে থেকে সেনাপতি মশাই ডাক দিল। সেটা শুনে তারা বাইরে চলে যায়। একদিনের মধ্যেই টাকাটা জোগাড় করে ফেলেছি সেনাপতি মশাই, এই যে নিন। সেনাপতি মশাইকে টাকা দিয়ে তারা বাবা মেয়ে বাজারে গিয়েছিল বাজার করতে। তাদের বাজারটা গ্রামের পাশে হওয়ায় তারা দ্রুত বাজার শেষ করে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসেই রহিমের বউ রান্না শুরু করে দেয় এবং তারা বাবা মেয়ে বসে বসে অপেক্ষা করে কখন রান্না শেষ হবে। রান্না শেষ হলে তারা সবাই মিলে একসাথে খেতে বসে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ে এবং আজ রাতে রহিম একটা অবাস্তব স্বপ্ন দেখে। পরদিন ভোর সকালে তারা দুজনে ঘুম থেকে উঠল। বউ, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, জানো তো? যেই স্বপ্নে কে জানি একজন বলছিল, রহিম ওঠ ওঠ, তোর বাড়ির সামনেই আছে 7 রাজার ধন। তাই নাকি? ঠিক আছে, চলো সেই জায়গাটা ঘুরেই দেখি। এই কথা বলার পর রহিম তার বাড়ির সামনেটা ঘুরতে লাগলো। ঘোরার পর সেখানে একটি স্বর্ণভর্তি বাক্স পাওয়া গেল। আরে, এ তো দেখছি ঢের হিরে জহরত। এত সোনা আমি তো 7 জন্মও শেষ করতে পারবো না। হে সৃষ্টিকর্তা, আপনার শুকরিয়া আদায় করি। আমরা তো এখন ধনী হয়ে গেলাম, কিন্তু শোনো একটা কথা, এই গুপ্তধনের কথা কাউকে বলা যাবে না, বললেই সবাই এটা চুরি করে নিতে চাইবে। বেশ কিছু মাস পর রহিম একটি সাইকেল কিনেছে। আরে, এটা রহিম না? ওর তো অভাবে দিনই যায় না, ও আবার সাইকেল কিনলো কোথা থেকে? বিষয়টা একটু দেখতে হচ্ছে তো। যাই, আমি বরং কথাটা সাহেবকে গিয়ে একবার বলি। এই কথা বলে লোকটি দৌড় দিল। এদিকে রহিম তার সাইকেলটা রেখে বাজার করছিল। কাকু, আমাকে 2 কেজি আলু আর 2 কেজি পটল দাও তো, দামটা একটু কম রেখো। আরে রহিম যে, এখন আলু পটলের দাম একটু কমই যাচ্ছে। ঠিক আছে, আমি তোকে ভালো দেখে দিচ্ছি, এই নাও তোমার টাকা, আর বাকি টাকা ফেরত দাও। হ্যাঁ, এই যে নে তোর বাকি টাকাটা, আবার অবশ্যই আসবি কিন্তু। এদিকে সেই লোকটি জঙ্গলের ভিতর তার সাহেবের কাছে আসলো। আরে সাহেব, পাশের গ্রামে রহিম আছে না, ও একটা নতুন সাইকেল কিনেছে, আজ রাতে ওটা খালাস করতে হবে। ওর বাড়িটাও তেমন একটা ভালো না, ভাঙাচোরা। বলিস কি রে, রহিম কিনেছে সাইকেল? ঠিক আছে, তবে আজকে রাতেই ওটাকে উধাও করতে হবে। এদিকে রহিম বাজার শেষ করে বাড়ি ফিরল। রূপা মা, এই যে নাও, তোমার জন্য একটা সোনার হার নিয়ে এসেছি, দেখো তো কেমন হয়েছে। বাবা, তোমার পছন্দ মানে আমার পছন্দ, খুব সুন্দর হয়েছে বাবা। কিছুক্ষণ পর রহিমের বউ রান্না তুলে দেয়। রান্না শেষ করে তারা সবাই মিলে একসাথে খেতে বসে। এরপর যখন রাত নামলো তখন সেই চোরগুলো রহিমের বাড়িতে আসে। একজন ঘরে ঢুকে পড়লো এবং সে এদিক ওদিক তাকিয়ে দেখলো কোথায় সাইকেলটা রাখা আছে। এই ঘরে চোরটি সাইকেল খুঁজে পেল না। সে দেখতে পেল ঘরের এক কোণায় একটি চকচকে ব্যাগ রাখা। ব্যাগটিতে নিশ্চয়ই কোনো দামি জিনিস রয়েছে, যাই এটাকেই নিয়ে যাই। সেই চোরটি চকচকে ব্যাগটি নিয়ে দৌড় দিল। পরদিন সকালবেলা তারা ঘুম থেকে উঠল। রহিমের বউ দেখতে গেল সেই ব্যাগটি, যার ভিতর রাখা ছিল তার মেয়ের স্বর্ণের হার। আরে, এটা কি হলো? এখানে একটা ব্যাগে সোনার হার রেখেছিলাম, সেটা কোথায় গেল? তুমি কোনো চিন্তা করো না বউ, আমি আগে থেকেই টের পেয়েছিলাম যে ব্যাগটি চুরি হয়ে যাবে, তাই আমি সেটা সরে রেখেছিলাম।
এক্ষুনি আনছি। এরপর রহিম সেই ব্যাগটি আনতে যায়। এই যে দেখো আসল ব্যাগটি, চোরকে কেমন বোকা বানালাম।